অনেকদিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে গীতা নামের ১২ বছরের এক মেয়ে তার অসুস্থ মায়ের সাথে বসবাস করত। সেই গ্রামের মানুষ এতটাই অশিক্ষিত ছিল যে তারা কুসংস্কারকে নিজেদের গ্রামের নিয়ম মনে করত। গীতা সেই গ্রামের ছোট্ট একটি বিদ্যাপীঠে পড়াশুনো করত। একদিন সকালে যখন গীতা স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠল, মা, আজকে অনেক দেরি হয়ে গেল তো। তুমি এখনো কেন ঘুম থেকে উঠছো না? রোজ সকালে তো তুমিই আমাকে ডেকে দাও। আজ কি হলো তোমার? মা, ও মা, চোখ খোলো না। মনে হচ্ছে আজকে মায়ের ঘুমটা একটু বেশিই গভীর। ঠিক আছে, আজ আমি নিজেই বালতি নিয়ে পানি আনতে যাচ্ছি। দেরি করলে তো আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এটা বলে গীতা একটা বালতি নিয়ে পানি আনতে বাইরে গেল। সেখানে কিছু মহিলা আগে থেকেই পানি নেওয়ার জন্য এসেছে। তারা গীতাকে দেখে বলল, আরে গীতা, আজ পানি নিতে তুমি কেন এসেছ? তোমার মা কোথায়? ভাবি, আমার মা তো এখনো ঘুমাচ্ছে, তাই আজ আমি নিজেই চলে এলাম পানি নিতে। এটা কিভাবে হতে পারে? এটা তো অসম্ভব। সরস্বতী তো ভোর হওয়ার সাথে সাথেই উঠে যেত। সে যতই অসুস্থ হোক না কেন, প্রতিদিনই উঠত, আর সবার আগেই এখানে চলে আসত। আজ এমন কি হয়ে গেল যার কারণে সে এখনো উঠেনি? এটাই তো ভাবি, আমিও কিছু বুঝতে পারছি না মা কেন আজ এত দেরি করছে। ভাবি, দয়া করে আমার বালতিটা একটু ভরে দাও না। আজ তো অনেক বেলা হয়ে গেল, আমাকে যে আবার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। সেই মহিলা গীতাকে পানি উঠিয়ে দিল, আর গীতা সেই বালতি নিয়ে বাড়িতে চলে আসলো। মা, তুমি এখনো ঘুমিয়েই আছো? আজকাল না তুমি বড্ড অলস হয়ে গেছো। রোজ তো আমাকে বকা দাও দেরি করে ওঠার জন্য, আর আজ নিজেই উঠছো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আজ আমি একাই সব গুছিয়ে তৈরি হয়ে নিচ্ছি, তুমি ঘুমাও। গীতা একা একা নিজের মতো করে তৈরি হয়ে গেল। মা, মনে হচ্ছে তোমার ঘুম আজ সহজে ভাঙবে না। আমি বরং এখন স্কুলেই চলে যাই। তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি স্কুল থেকে ফিরে আসার আগেই তো তুমি উঠে পড়বে, তাই না? গীতা আবারও তার মায়ের কাছে গেল। মা ওঠেনি তো কি হয়েছে? আমি নিজেই মাকে সুন্দর করে তৈরি করে দিচ্ছি। মায়ের তো আবার রোজ সকাল সকাল পরিপাটি হয়ে থাকার অভ্যাস। দাঁড়াও মা, আগে একটু পানি দিয়ে তোমার মুখটা মুছিয়ে দিই। তারপর লক্ষ্মী মেয়ের মতো তোমার চুলগুলো বেঁধে দেব, আর তোমার শাড়িটাও বদলে দেব। দেখবে একদম নতুনের মতো লাগবে তোমাকে। গীতা ঠিক সেটাই করল। সে পানি দিয়ে তার মায়ের মুখ ধুয়ে দিল, তারপর চুল বাঁধিয়ে দিল, আর তারপর তার মায়ের শাড়িটাও বদলে দিল। কিন্তু তার মায়ের কোনো নড়াচড়া নেই। জানি না গো মা, তোমার আজ কি হয়ে গেল। আজ এত গভীর ঘুমে আছো যে মনে হচ্ছে যেন তোমার নিঃশ্বাসটাও পড়ছে না। আচ্ছা ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আমি তাহলে এখন স্কুলেই যাচ্ছি। একদম চিন্তা করো না, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব কিন্তু। এই বলে গীতা বাড়ির বাইরে তালা লাগিয়ে স্কুলের দিকে চলতে লাগল। কিছুক্ষণ পর সে স্কুলে পৌঁছে গেল। আরে গীতা, প্রতিদিন তো তোমার মা তোমাকে স্কুলে দিতে আসতো, আজ কি হলো? আরে শিলা, আমার মা এখনো ঘুমাচ্ছে রে, তাই আজকে আমার সাথে আসতে পারিনি। এইটা কেমন অদ্ভুত কথা গীতা, এত বেলা হয়ে গেল অথচ তোমার মা এখনো ঘুমাচ্ছে। আরে মা ঘুমাচ্ছে তো ঘুমাতে দাও না, তাতে তোদের কি? চল তো ক্লাসরুমে যাই, অযথাই দেরি হয়ে যাচ্ছে। আর অন্যদিকে গ্রামের কিছু লোক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করে গীতাদের বাড়ির দরজা বন্ধ হয়ে আছে। আরে চাচা, এই সরস্বতী আজ আবার কোথায় চলে গেল? ও তো কোথাও যাওয়ার সময় গ্রামের লোকদের বলে যায়। মনে হচ্ছে বেচারি সকাল সকালই উঠে কোথাও গেছে, হয়তো দরকারি কোনো কাজে পাশের পাড়ায় বা কারো বাড়িতে গেছে, সেজন্য কাউকে বলেই যেতে পারেনি। কোনো ব্যাপার না চাচা, মনে হচ্ছে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। আমরা আমাদের নিজের কাজে যাই, চলো।
তা তো বুঝলাম, কিন্তু সরস্বতীর এটা অন্তত বলে যাওয়া উচিত ছিল। এসব বলে গ্রামের লোকজন সেখান থেকে চলে যায়। এদিকে ছুটির পর দুপুরে গীতা স্কুল থেকে ফিরে আসে। সে বাড়ির ভেতর প্রবেশ করে দেখল তার মা এখনও শুয়ে রয়েছে। মা তো এখনো ঘুমাচ্ছে। আজ মায়ের কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আজ আমি নিজেই সব খাবার রান্না করে নিচ্ছি। এরপর গীতা পরিষ্কার হয়ে খাবার রান্না করতে লাগল। মা আমার জন্য প্রতিদিন কতটা কষ্ট করে যে খাবার রান্না করত, আজ নিজে রাঁধতে গিয়ে তা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আগে তো বসলেই গরম গরম খাবার থালায় পেয়ে যেতাম। মা কখনো মুখ ফুটে কষ্টের কথা বলেনি। খাবার রান্না করে গীতা সেই খাবার প্রথমে তার মাকে খাওয়াতে চলে আসে। মা, অনেক বেলা তো হলো, এবার একটু উঠে বসো, অন্তত খাবারটা খেয়ে নাও, তারপর না হয় আবার আরাম করে ঘুমিয়ে যেও। পেট খালি রেখে কি এভাবে ঘুমানো যায়? লক্ষ্মী মা আমার, একটু মুখটা খোলো। কিন্তু তার মা ওঠার নামও নিচ্ছিল না। সে সম্পূর্ণ চেষ্টা করে তার মাকে খাবার খাওয়াতে চাইল। পরে ব্যর্থ হয়ে ক্লান্ত শরীরে নিজেই খাবার খেতে লাগল। এভাবে আস্তে আস্তে রাত হয়ে গেল, কিন্তু তার মা এখনও বিছানা থেকে ওঠেনি। গীতা অনেক চিন্তিত হয়ে গেল। কাল রাত থেকে আজ আবার রাত হয়ে গেল, তবু আমার মা কেন উঠছে না? এটা আবার কেমন ঘুম, যেখানে মানুষ শ্বাস নিতেও ভুলে যায়? রোজ তো তুমি আমাকে বলো সময় মতো উঠতে, আজ তুমি এমন করছো? আচ্ছা ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি আজ এখানেই শুয়ে পড়ছি। এরপর গীতা তার মায়ের পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালেও তার মা ওঠেনি, কিন্তু তবুও গীতা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। মা, আজ 2 দিন হয়ে গেল, তুমি এখনো কেন উঠছ না? আমি কত ডাকছি, কত করে বলছি, তবুও তুমি চোখই খুলছ না। আমার না এখন খুব দুশ্চিন্তা হচ্ছে মা। এভাবে কেউ 2 দিন ধরে ঘুমায়? মা, ও মা, একটাবার কথা বলো না আমার সাথে। গীতার এসব বলার পরেও তার মা তার কোনো প্রশ্নেরই জবাব দিল না। ঠিক আছে মা, তোমার যতক্ষণ খুশি তুমি ওভাবেই ঘুমাও, আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি এখন স্কুলেই যাচ্ছি, ফিরে এসে যেন দেখি তুমি উঠে গেছো। আবারও আগের দিনের মতো গীতা বাইরে থেকে দরজা বন্ধ করে স্কুলের জন্য বেরিয়ে পড়ল। পথে গ্রামের কিছু লোকের সাথে তার দেখা হল। আরে গীতামা, কাল সারাটা দিন তোমার মা আমাদের কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল? অন্তত আমাকে একটা খবর দিয়ে তো যাবে নাকি? কোথাও না চাচা, মা তো বাড়িতেই আছে। আমি নিজেই বাইরে থেকে দরজায় তালা দিয়ে বেরিয়েছিলাম। আসলে মা খুব গভীর ঘুমে ঘুমাচ্ছিল তো, তাই আর ডাকতে ইচ্ছে করল না। ভাবলাম মিছেমিছি বিরক্ত করে লাভ কি, এখনও তো বিছানায় ওভাবেই ঘুমিয়ে আছে। মা, তোমার মায়ের শরীর কি খারাপ? হ্যাঁ চাচা, কয়েকদিন ধরেই মায়ের শরীরটা একটু খারাপ ছিল। আমি তো পরশুরাতে মাকে ঔষধ খাইয়ে দিয়েছিলাম, সেই থেকে যে মা ঘুমালো আর উঠছেই না। কাল আমি নিজে মায়ের মুখ ধুয়ে দিয়েছি, কাপড় বদলে দিয়েছি, আজকেও সব করে দিলাম, কিন্তু মা তো এখনও চোখই খুলছে না, কেমন যেন গভীর ঘুমে ডুবে আছে। চাচা, গীতাকে স্কুলে যেতে দাও, আমরা আমাদের কাজে যাই। না না, তোমরা ওখানে যেও না, তোমরা গেলে মায়ের ঘুমের সমস্যা হবে। ওনাকে এখন একটু শান্তিতে ঘুমাতে দাও না। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি চাই না কেউ অকারণে তাকে বিরক্ত করুক। মা অনেক ক্লান্ত, ওনাকে ওভাবেই থাকতে দাও। এসব শুনে চাচা আর মানবের কিছুটা অদ্ভুত লাগল। ঠিক আছে মা, তুমি স্কুলে যাও, তোমার মাকে আমরা বিরক্ত করব না। গীতা খুশি হয়ে স্কুলের দিকে চলতে লাগল।
তখন মানব চাচাকে বলতে লাগল, চাচা, আমার তো বিষয়টা ভালো ঠেকছে না। চলো একবার সরস্বতী বোনের বাড়ির দিকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ মানব বাবা, আমারও তো খুব দুশ্চিন্তা হচ্ছে। চলো একটু গিয়ে দেখে আসি। কিন্তু যখনই তারা সরস্বতীর বাড়ি গেল তখন দেখল ঘরের বাইরে থেকে তালা লাগানো। চাচা, গীতা আজও তালা লাগিয়ে স্কুলে চলে গেছে, আর বাইরে থেকে তো ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। মানব বাবা, কারো ঘরের তালা তো আমরা ভাঙতে পারি না। চলো যাই। মনে হয় সরস্বতী ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা শুধুই উল্টাপাল্টা চিন্তা করছি। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিক বলছো চাচা। চলো যাই এখান থেকে। এভাবে তৃতীয় দিনও গীতার মা বিছানা থেকে ওঠেনি, কিন্তু চতুর্থ দিন গীতার বাড়ি থেকে গন্ধ আসতে লাগল। তখন গ্রামের কিছু লোক গীতার বাড়িতে দেখতে আসে। তখন দেখা গেল গীতার মা অনেক আগে থেকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এর মানে হলো তোমার মা 3 দিন আগেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর তুমি আমাদেরকে সেটা কখনো বলনি। তোমার মায়ের মৃতদেহ তুমি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছ? না না, তোমরা এসব কি বলছো? আমার মায়ের কিছুই হয়নি। দেখছো না মা কত শান্তিতে এখনো ঘুমাচ্ছে? ওনাকে একদম বিরক্ত করো না। তোমরা দয়া করে চলে যাও এখান থেকে। তোমরা থাকলে মায়ের ঘুমে খুব অসুবিধা হচ্ছে। আমার মা একটু পরেই জেগে উঠবে। তোমরা যাও। আহারে, মনে হচ্ছে মা হারা হয়ে গীতার মনে অনেক বড় ধাক্কা লেগেছে। শোকের ঘোরে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই এসব আবোল তাবোল আর উল্টাপাল্টা কথা বলছে। ওর কথায় কান দিয়ে লাভ নেই মানব। এখন এসব মায়া বাড়িয়ে তো আর লাভ হবে না। শরীর বেশিক্ষণ এখানে রাখা ঠিক হবে না। চলো মানব, দেরি না করে আমরা বরং সরস্বতীর শেষ কৃত্যের তোড়জোড় শুরু করি। না না, তোমরা আমার মাকে নিয়ে কোথাও যেও না। খবরদার বলছি, আমার মাকে ছোবে না তোমরা। দেখছো না মা কত শান্তিতে ঘুমাচ্ছে? কেন তোমরা ওনাকে নিয়ে টানাটানি করছো? ওনাকে একটু শান্তিতে ঘুমাতে দাও না তোমরা। দোহাই তোমাদের, আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিও না। চাচা, আর দেরি করবেন না। গীতা ছোট মানুষ, ও মনে মনে এখনও এটা মানতে রাজি নয় যে ওর মা আর এই দুনিয়াতে নেই। মা হারানোর শোকে মেয়েটা পাথর হয়ে গেছে। ও ভাবছে ওর মা হয়তো একদিন ঠিকই জেগে উঠবে, কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে তো ব্যাপারটা ঠিক হবে না। চলো চাচা, আমরা সবাই মিলে সরস্বতীর শেষকৃত্যটা সেরে ফেলি। ওর চোখের সামনে যখন ওর মাকে নিয়ে যাবে তখনই হয়তো গীতার ভুলটা ভাঙবে, আর ও বিশ্বাস করবে যে ওর মা সত্যিই ওকে ছেড়ে চলে গেছে। তোমরা এসব পাগলের মতো কি বলছো? যা তা বলবে না একদম। আমি তো বারবার বলছি আমার মা ঘুমাচ্ছে। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই রে মানব বাবা, সময় চলে যাচ্ছে। চলো, যা করার জলদি শেষ করতে হবে। সরস্বতীকে এভাবে ঘরে বেশিক্ষণ ফেলে রাখা অমঙ্গল। দেরি না করে জলদি সরস্বতীকে ঘর থেকে বের করে তোলার ব্যবস্থা কর। কাজগুলো সময় মতো শেষ না করলে আবার গ্রামবাসী নানা কথা তুলবে। চলো বাবা, হাত চালাও। গীতা গ্রামবাসীদেরকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু গ্রামবাসী তার কোনো কথা শুনল না, বরং তারা তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করল। শেষকৃত্যের পর গীতা জোরে জোরে কান্না করতে লাগল। আমার মা তো আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কোনো দিন তো আমাকে একা রেখে কোথাও যায়নি, তবে আজ কেন? তাহলে আমি এতিম হয়ে গেছি? না, এটা হতে পারে না। তার চেয়ে বরং তোমরা আমার মাকে এখান থেকে না নিয়ে যেতে। মা ঘুমিয়ে থাকলেও তো অন্তত আমার চোখের সামনে তো থাকত। এখন আমি কাকে নিয়ে বাঁচব? না গীতা মা, অমন অবুঝের মতো কথা বলো না। এসব কখনো হয় না। মানুষ যখন মরে যায় তখন তার শরীর পচতে শুরু করে। মায়ার টানেই তুমি তাকে আগলে রাখতে চেয়েছ ঠিকই, কিন্তু বেশি দিন তো আর এভাবে ঘরের ভেতর তাকে রাখা যেত না। নিজেকে শান্ত করো মা, যা সত্য তা স্বীকার করে নাও। তোমার মা তোমাকে ছেড়ে চিরতরে চলে গেছে। এখন থেকে তুমি সত্যিই এতিম হয়ে গেলে। শোনো গীতা মা, একটা কথা বলি। তোমার মা তো তোমাকে ছেড়ে চলে গেছে,
মেয়ে মানুষের একা থাকাটা এই সমাজে বড় দাল। তোমার চেনা জানার মধ্যে কোনো আত্মীয় স্বজন থাকলে বরং তাদের বাড়িতেই চলে যাও। তাদের আশ্রয় থাকলে অন্তত দুবেলা দুমুঠো জুটে যাবে, আর মাথা গোজার একটা ভরসাও পাবে। এখানে তো তোমার আর কেউ রইল না। হ্যাঁ গীতা, চাচার কথা মেনে নাও, এখন তুমি অনাথ হয়ে গেছো। গ্রামবাসীদের কথা শুনে গীতা ভিতরে ভিতরে আরও ভেঙে পড়ে। আর এমনিতেও গ্রামবাসীরা এসব কথা বলে সেখান থেকে চলে গেল। কিন্তু এদিকে গীতা তার ঘরে সম্পূর্ণ একা হয়ে গেল। আমি এই ঘরে আর এক মুহূর্তও থাকতে পারবো না। যে ঘরে মা ছিল সেই ঘরটা এখন কেমন খালি হয়ে গেছে। আমার চোখের সামনে দিয়ে আমার মা চিরদিনের মতো চলে গেল। আমি বরং এক কাজ করি, আমি মামির বাড়িতে গিয়ে দেখি। ওখানে গেলে হয়তো অন্তত মনটা একটু ভালো হবে। এখানে থাকলে সব দিকে শুধু মাকেই দেখতে পাচ্ছি। পরের দিন গীতা অন্য গ্রামে তার মামির ঘরের দিকে যেতে লাগল। মামি, আমার মা আর এই দুনিয়াতে নেই। আমি একদম একা হয়ে গিয়েছি। আমাকে একটু তোমাদের বাড়িতে থাকতে দেবে? আমার তো আর কেউ নেই, আমি তো এতিম হয়ে গিয়েছি মামি। তোমাদের কাছে আমাকে একটু আশ্রয় দাও না। আরে এতিম হয়ে গিয়েছ তো আমি কি করব? এতিম তুমি শুধু একা নও, এই দুনিয়ায় আরও অনেক এতিম মেয়ে আছে। এমনিতেই আমার নিজের 3-3টে বাচ্চা, তাদেরই ঠিকমতো খাওয়াতে পারি না। এখন তোমাকে কিভাবে এখানে রাখবো শুনি? আর তোমার মাও তো তোমার জন্য এমন কোনো জমি সম্পত্তি ছেড়ে যায়নি যে তোমাকে আমাদের কাছে রাখলে অন্তত কিছু লাভ হবে। লাভ ছাড়া তো আর আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না। চলো, অনেক হয়েছে, এবার বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে এখানে এক মুহূর্তের জন্যও থাকতে দিতে পারবো না। মামি, তুমি অন্তত অমন করে বলো না। তুমি যখন আপন হয়েও এমন কথা বলছো, তখন বাইরের বাকি লোক আমাকে সাহায্য করবে কিভাবে? তাহলে আমি এখন কোথায় যাব মামি? আমার যে সব বরবাদ হয়ে গেছে। আমার এই অসহায়ত্বের দিনে তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে? চলে যা বলছি, একদম চোখের সামনে থেকে বিদায় হ। খবরদার, আরেকবার যেন তোকে এই গ্রামে আর আমার বাড়ির আশেপাশে না দেখি। আর শোন, আমাকে ভুলেও আর কোনোদিন মামি বলে ডাকবি না। আজ থেকে তোর সাথে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই, তেমনি তোর ওই মরা মায়ের সাথেও আমার আর কোনো সম্পর্ক রইল না। দূর হয় এখান থেকে। এসব বলে মামি তাকে ঘর থেকে বের করে দিল। গীতা বেচারি কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। এখন আমি আর কার কাছে গিয়ে সাহায্য চাইব? মামি যখন আমায় ফিরিয়ে দিল, তখন আমার যাওয়ার আর কোনো জায়গা রইল না। এক কাজ করি, একটু দূরেই তো আমার চাচা থাকে, আমি বরং ওখানেই চলে যাই। তারা তো আমার নিজের লোক, তারা নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না। এই বিপদে তারা তো অন্তত আমায় একটু সাহায্য করবে। এসব ভাবতে ভাবতে গীতা তার চাচার বাড়িতে পৌঁছে গেল, আর তার কাছেও সাহায্য চাইতে লাগল। কিন্তু চাচা তো তার মামির চেয়ে আরও নিষ্ঠুর বেরোল। আরে, এটা আবার কোন পাগল ভিখারি এসে পড়ল এই গ্রামে? একে কেউ এখান থেকে বের করে দাও। চাচা, তুমি তো আমার বাবার আপন ছোট ভাই। তুমিও কি আমাকে ভুলে গেলে? আজ আমি একদম এতিম হয়ে গেছি চাচা। আমার বাবা তো আগেই চলে গিয়েছিল। এখন মাও আমাকে এই দুনিয়ায় একা ফেলে চলে গেল। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার শেষ ভরসা। আমাকে ফিরিয়ে দিও না চাচা, আমাকে একটু তোমার কাছে থাকতে দাও। দেখো মেয়ে, তুমি খামোখা নিজেকে আমার আত্মীয় বলে পরিচয় দিচ্ছ কেন? আমি তো তোমাকে চিনিই না। তোমার কথাবার্তা শুনে যা বুঝছি, তোমার মাথায় নিশ্চয়ই কোনো গোলমাল আছে। তুমি একটু দাঁড়াও বাপু, বেশি ছটফট করো না। আমি বরং তোমাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি। আহা, কচি মেয়েটা দেখছি একদম পাগল হয়ে গেছে। না চাচা, আমি মোটেও পাগল নই। বরং আমার মনে হচ্ছে তোমারই মাথা খারাপ হয়ে গেছে। তুমি তোমার নিজের ভাতিজিকে চিনতে পারছো না? আমাকে পাগল বলে দূরে সরিয়ে দিচ্ছ চাচা। কি? আমার মাথা খারাপ হয়ে গেছে? কত বড় সাহস! দাঁড়া তুই, দেখাচ্ছি মজা। তোকে আমি এক্ষুনি এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের পড়ছি, তখন বুঝবি
কার মাথা খারাপ হয়েছে আর কার ঠিক আছে। পাগল হলে নিজের ঘরে গিয়ে থাক, এখানে এসে আমাদের মাথা খারাপ করিস না। চলে যা বলছি এখান থেকে। এভাবে তার চাচাও তাকে সেখান থেকে বের করে দিল। আস্তে আস্তে বিকাল হতে চলল। এজন্য গীতা আবারও তার গ্রামে ফিরে আসলো, কিন্তু এখনও সে তার বাড়িতে যায়নি। এখন আমি ওই বাড়িতে কিভাবে যাব? ওই ঘরের প্রতিটি কোণে যে মায়ের হাতের ছোঁয়া লেগে আছে, ওখানে পা রাখলেই তো সারাক্ষণ মায়ের কথা মনে পড়বে। মা নেই, এই হাহাকার আমায় কুড়ে কুড়ে খাবে। না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। এরপর গীতা আবারও হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে দূরে এক মন্দির দেখতে পায়। মন্দিরটি দেখে গীতা দাঁড়িয়ে যায় আর বলতে লাগল যে, হ্যাঁ, এটাই ঠিক হবে। যখন কেউ আমার হলো না, তখন আমি ওই মন্দিরে গিয়েই থাকব। অন্তত ওখানে কেউ আমাকে তাড়িয়ে দেবে না। ওপরওয়ালা নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। আজ থেকে ওটাই আমার ঘর। কিন্তু যখনই গীতা মন্দিরের পাশে গেল, তখনই সেখানের পুরোহিত তাকে বের করে দিতে লাগল। ওই মেয়ে, তুই তো এতিম, তুই এই মন্দিরকে অপবিত্র করেছিস। চলে যা এখান থেকে, না হলে তোকে এমন শাস্তি দেব যা তুই সহ্য করতে পারবি না। পুরোহিত মশাই, এতিম হওয়াতে আমি অপবিত্র হয়ে গেলাম কিভাবে? আমি তো আর নিজে থেকে এতিম হতে চাইনি। ওপরওয়ালা আমার বাবা মাকে কেড়ে নিয়েছেন বলে আমি আজ অসহায়। এতে আমার দোষ কোথায়? আমার আত্মীয় স্বজন কেউ আজ আমার পাশে নেই। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। দোহাই আপনার, আপনি অন্তত আমাকে তাড়িয়ে দেবেন না। আমাকে এই মন্দিরের এক কোণে হলেও একটু থাকতে দিন। চুপচাপ এখান থেকে চলে যা, না হলে আমি যদি গ্রামবাসীদেরকে বলে দিই, তাহলে তারা তোকে মারতে মারতে এই গ্রাম থেকে বের করে দিবে। চল যা এখান থেকে, এখন আমার আবার পুরো মন্দির গঙ্গাজল দিয়ে ধুতে হবে। এভাবে পুরোহিতও গীতাকে বের করে দিল। এখন আমার কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। মামি ফিরিয়ে দিল, চাচা চিনতে না পারার ভান করল, এমনকি মন্দিরেও আমার ঠাঁই হল না। মনে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে আমার সেই অন্ধকার ঘরেই ফিরে যেতে হবে। এসব ভাবতে ভাবতে গীতা তার ওই ছোট্ট বাড়িতে পৌঁছে গেল। সেখানে পৌঁছেই তার আবারও কান্না চলে আসলো। হে উপরবালা, এই দুনিয়ায় কেউ আমাকে সাহায্য করল না। সবাই মুখ ফিরিয়ে নিল। এখন তুমিই আমার শেষ ভরসা। ব্যাস, তুমি শুধু আমার একটা উপকার করো। যা তুমি আমার মায়ের সাথে করেছ, ঠিক তাই তুমি আমার সাথেও করো। আমি এখন ঘুমোতে যাচ্ছি। তুমি আশীর্বাদ করো যেন আমি আর কোনো দিন এই ঘুম থেকে না উঠি। আমি মরে গেলে গ্রামবাসীরা ঠিকই আসবে। মায়ের মতো আমার শরীর থেকেও যখন দুর্গন্ধ বেরোবে, তখন তারা বাধ্য হয়ে আমারও শেষকৃত্য করে দিয়ে আসবে। অন্তত তখন তো আমি মায়ের কাছে যেতে পারব। এসব বলে গীতা চুপচাপ কিছু না খেয়ে নিচেই শুয়ে পড়ল। কিন্তু সকাল হতেই তার ঘুম ভেঙে গেল। ওপরওয়ালা, এটা তুমি কি করলে? আমার মায়ের চোখ তো সকালে খোলেনি, তবে আমার চোখ কেন খুলল? কেন আমাকে এই অভিশপ্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখলে? এখন কি তুমিও আমাকে সাহায্য করবে না? আমি তো তোমার কাছে শুধু একটুকু মরণই চেয়েছিলাম। আমার এই দুনিয়াতে এতিম হয়ে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। কেন তুমি আমার সাথে এমন করলে? তখনই গ্রামের এক মহিলা গীতার জন্য খাবার নিয়ে আসলো। গীতা মা, কাল তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাইনি। ভাবি, আমি আমার সব আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম। সবার কাছে হাত পেতেছিলাম একটু সাহায্যের আশায়, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। কেউ আমাকে তাদের বাড়িতে থাকতে দিল না। সবাই আমাকে তাড়িয়ে দিল। এমনকি মন্দিরের পুরোহিত মশাই, যিনি ধর্মের কথা বলেন, তিনিও আমাকে মন্দিরের ভেতরে ঢুকতে দিলেন না। আমি তো এতিম, তাই হয়তো সবার কাছে আমি আজ অপয়া হয়ে গেছি। গীতা, তুমি তো এই গ্রামের নিয়মকানুন সব জানো। এখানকার লোকগুলো এরকমই। তারা এতিমদের অপবিত্র আর অশুভ মনে করে। কেউ তোমাকে নিজের ঘরে আশ্রয় দিতে চাইবে না। এমনিতেও দেখো না,
সবার জীবনেই কত শত অভাব অনটন আর সমস্যা। নিজেদের সমস্যায় সবাই অস্থির, সেখানে অন্যের দায়িত্ব কেনই বা কেউ উপচে পড়ে নিতে যাবে বলো? এসব আজে বাজে চিন্তা এখন বাদ দাও তো। এই নাও, খাবারটুকু খেয়ে নাও। কাল থেকে তো পেটে একটা দানা পানিও পড়েনি তোমার। এভাবে না খেয়ে থাকলে শরীরটা যে ভেঙে পড়বে রে মা। না ভাবি, আমার একদম খিদে নেই। যার আপনজন বলতে কেউ থাকে না, তার পেটের খিদেও মরে যায়। আমার মা নেই, এই অবস্থায় আমার মুখে খাবার উঠবে কিভাবে? তুমি আমাকে খেতে বলে লজ্জা দিও না। এইভাবে খিদে পেটে থাকলে কী বা হয়ে যাবে গীতা মা? তোমার মায়ের আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি বেঁচে থেকে তার স্বপ্ন পূরণ করবে। তোমার মায়ের তো স্বপ্ন ছিল যে তুমি পড়াশুনো করে অনেক বড় হবে। তুমি কি তোমার মায়ের ইচ্ছা পূরণ করবে না? ওই মহিলার কথা শুনে গীতা একটু ভরসা পেল। ভাবি, তোমার কথাগুলো সত্যি আমাকে অনেক সাহস দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ। আমার বাবা মা সবসময় চাইতেন আমি যেন পড়াশোনা করি, অনেক বড় হই আর তাদের নাম উজ্জ্বল করি। আমি কেন ভেঙে পড়েছিলাম? এখন আমি আর হার মানব না। আমি তাদের সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। মা যেখানেই থাকুক, আমাকে দেখে যেন গর্ববোধ করে, আমি সেই চেষ্টাই করব। তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে গীতা। পড়াশোনা করতে গেলে তোমাকে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকতে হলে তোমার খাবার খাওয়া খুব জরুরি। এখন তুমি ভালো মেয়ের মতো খাবার খেয়ে নাও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। ওই মহিলা গীতাকে খাবার খাওয়াতে যাচ্ছিল, তখনই গ্রামের অন্য লোকজন সেখানে চলে আসে। সবাই ওই মহিলার এসব কাণ্ড দেখে অনেক রেগে গেল। কবিতা, এটা তুমি কি করছো? তুমি কি এই গ্রামের নিয়ম সব ভুলে গেলে নাকি? এতিমের আশেপাশেও থাকা উচিত নয়, না হলে পুরো গ্রাম অশুভ হয়ে যাবে। চাচা একদম ঠিক বলছে। আমাদেরও তো গিটার জন্য খারাপ লাগছে, তাই না? তাই বলে কি পুরো গ্রাম অপবিত্র করে দিব নাকি? এটা বলে মানব খাবারের থালা তুলে বাইরে ছুঁড়ে মারল। এটা তোমরা কি করছো? লজ্জা করে না তোমাদের? আজকের দিনে দাঁড়িয়েও তোমরা কুসংস্কার আর অশুভ নিয়মগুলো মেনে চলছো। একটা মা হারা বাচ্চা মেয়ে দুদিন না খেয়ে আছে, তাকে অন্ন দেওয়া তো সব ধর্মে পুণ্যের কাজ বলে মানে। সেই পুণ্যের কাজ করতে গেলেও তোমরা বাধা দিচ্ছ। এ কেমন বিচার তোমাদের? কবিতা, তুমি এখনই এখান থেকে গিয়ে গঙ্গা নদীতে ডুব দিয়ে আসবে। তুমি এই অতিমকে স্পর্শ করেছ, অপবিত্র হয়ে গেছো তুমি। মনে রাখিও, গঙ্গা স্নান না করে তুমি এই গ্রামে পা রাখতে পারবে না। আমরাও সবাই গঙ্গা নদীতে ডুব দিতে যাচ্ছি, কারণ এই অলক্ষী এতিমের ঘরে পা রেখে আমাদের সবার পাপ হয়েছে। পুরো গ্রামটাই না অপবিত্র হয়ে যায়। আর শোনো, আজ বলে দিচ্ছি, এরপর থেকে যদি এই মহিলাকে কোনোদিন এই এতিম মেয়েটার আশেপাশে দেখতে পাও, তবে ছেড়ে দিবে না, জুতোর মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিবে। আমাদের গ্রামে কোনো পাপের জায়গা নেই। এসব বলে গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। তখন গীতা বলতে লাগল, ভাবি, তুমি দয়া করে এখান থেকে চলে যাও, আর কখনো আমার কাছে এসো না। তোমার মনটা অনেক বড়, কিন্তু এই সমাজটা বড়ই নিষ্ঠুর। আমার সাথে মিশলে এই গ্রামবাসীরা তোমাকেও অপমান করবে, তোমার নামে অপবাদ দেবে। না ভাবি, আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। এক এতিমের কপাল তো এমনই হয়, যা আমার ভাগ্যে লেখা আছে তা তো হবেই। তুমি নিজের ঘরে ফিরে যাও ভাবি। যাই হয়ে যাক না কেন গীতা, তুমি কিন্তু তোমার বাবা মায়ের স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। আমার এই কথাটা মেনে নিও। আমি এখন যাচ্ছি, না হলে গ্রামবাসীরা যদি আমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এজন্য আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। পারলে আমাকে মাফ করে দিও। হ্যাঁ ভাবি, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না। এখন তুমি এখান থেকে চলে যাও, না হলে গ্রামবাসীরা আবারও দল বেঁধে এখানে চলে আসবে। তারা দেখে ফেললে তোমাকে এই গ্রাম থেকে বের করে দেবে, তোমাকে অপমান করবে। সেটা আমি সইতে পারবো না। দোহাই তোমার ভাবি, তুমি চলে যাও। তারপর সেই মহিলাও সেখান থেকে চলে গেল। এখন শুধু গীতা একাই রয়ে গেল।
এখন বুঝে গিয়েছি এই দুনিয়ায় কেউ আমাকে সাহায্য করবে না, এমনকি উপরওয়ালাও না। যদি তিনি আমায় সাহায্যই করতেন তবে তো অনেক আগেই করতে পারতেন। এত অপমান, এত লাঞ্ছনা আমাকে সইতে হতো না। শুধু ভাবি মায়ার হাত বাড়িয়ে আমাকে সাহায্য করল। ব্যাস, আর কারও কাছে হাত পাতব না। এখন থেকে আমি পড়াশোনা করব আর নিজের ভাগ্য আমি নিজেই লিখব। গীতা চুলা জ্বালালো, নিজের জন্য খাবার রান্না করল আর একা একা বসে সেই খাবার খেতে লাগল। কিন্তু খাবার খেতে খেতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা, তুমি দেখতে পাচ্ছ, আজ আমি স্কুলে যাচ্ছি। প্রতিদিন এই সময়টায় তুমি কত ব্যস্ত থাকতে, নিজ হাতে খাবার রান্না করে আমাকে খাইয়ে দিতে। আজই প্রথম এমন একটা দিন মা, যেদিন তুমি আমার পাশে নেই। ঘরটা কেমন খাঁ খাঁ করছে। কিন্তু তুমি একদম চিন্তা করো না মা, আমি ভেঙে পড়িনি। তুমি যে স্বপ্ন দেখতে আমাকে নিয়ে, আমি কথা দিচ্ছি মা, আমি তোমার সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। তোমার মেয়ে আজ থেকে একলাই লড়তে শিখে গেছে। খাবার খেয়ে গীতা তৈরি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিছু সময় পর সে স্কুলে পৌঁছে গেল। কিন্তু স্কুলের গেটে পৌঁছার সাথে সাথে স্কুলের প্রধান শিক্ষক তাকে থামিয়ে দিল। থেমে যা গীতা, আর এক পাও সামনে যাবি না। আমি খুব দুঃখিত মা, কিন্তু আজ থেকে তুই আর আমাদের স্কুলে পড়তে পারবি না। আমি জানি তোর কোনো দোষ নেই, কিন্তু গ্রাম প্রধানের কড়া নির্দেশ, তুই স্কুলে থাকলে তিনি আমাদের স্কুলটাই বন্ধ করে দেবেন। আমি একা মানুষ, পুরো স্কুলের ভবিষ্যৎ তো আর নষ্ট করতে পারি না। তুই বাড়ি ফিরে যা মা, এটাই সবার জন্যে ভালো হবে। কিন্তু কেন মাস্টার মশাই, আপনি আমাকে কেন স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছেন? এটা তো সরকারি স্কুল, এখানে পড়তে তো কোনো খরচ লাগে না। সরকার তো আমাদের মতো গরিব ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তবে কি আমার মা বাবা নেই বলে আমি এখানে পড়ার অধিকারটুকুও হারিয়ে ফেললাম? আমাকে অন্তত পড়াশোনাটা করতে দিন মাস্টার মশাই। কথাটা টাকার নয় রে গীতা, তুই ভুল বুঝছিস। এখন তুই এতিম হয়ে গেছিস, আর আমাদের এই গ্রামের নিয়ম তো তুই ভালো করেই জানিস। যদি গ্রাম প্রধান একবার জেনে যায় যে সবকিছু জানা সত্ত্বেও আমি তোকে স্কুলে পড়তে দিচ্ছি, তবে তিনি আজই এই স্কুল বন্ধ করিয়ে দেবেন। অনেক কষ্টে, অনেক লড়াই করে আমাদের এই গ্রামে একটা মাত্র স্কুল হয়েছে। তুই বল মা, তুই কি চাস তোর একার কারণে গ্রামের এই এতগুলো বাচ্চার পড়াশোনা চিরকালের মতো বন্ধ হয়ে যাক? তুই কি সেটা চাস? প্রধান শিক্ষকের কথা শুনে গীতার চোখে পানি চলে আসলো, আর সে বলতে লাগল, না মাস্টার মশাই, আর বলবেন না। আমি চাই না আমার মতো এক অপয়া বা এতিম মেয়ের কারণে অন্য বাচ্চাদের পড়াশুনো বন্ধ হয়ে যাক। আমি চলে যাচ্ছি মাস্টার মশাই। আজকের পর থেকে আমি আর কোনোদিন এই স্কুলের আঙিনায় পা দেব না। আমার কারণে কারো কোনো ক্ষতি হোক, সেটা আমি অন্তত হতে দেব না। এই কথা বলে গীতা স্কুল থেকে বেরিয়ে গেল। আমাকে মাফ করে দাও মা, আমি অনেক চেষ্টা করেছি মা, কিন্তু আমি পারলাম না। আমি তোমার কোনো স্বপ্নই আর পূরণ করতে পারবো না। তুমি চলে যাওয়ার সাথে সাথে তোমার এই এতিম মেয়ের ভাগ্যটাও যেন জ্যান্ত কবরে চলে গেছে। এই সমাজ আমাকে বাঁচতে দেবে না মা, এরা আমাকে পড়তে দেবে না, একটু শান্তিতে থাকতেও দেবে না। আমি আর পারছি না, আমি যাচ্ছি পুকুরে ডুবে আত্মহত্যা করতে। আমি আসছি মা, তোমার কাছেই চলে আসছি। ওপারে তো অন্তত কেউ আমাকে তাড়িয়ে দেবে না। এসব বলতে বলতে গীতা তার বাড়ির দিকে চলতে লাগল। হঠাৎ সে দেখল গ্রামের মধ্যে একজন লোক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। গীতা তাড়াতাড়ি ওই লোকের কাছে গেল। আরে ওঠো ভাইয়া, তুমি কে? এখানে এভাবে পড়ে আছো কেন? ইস, শরীরটা তো ঠান্ডা হয়ে আছে, কিন্তু শ্বাস চলছে এখনো। মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে আছে। এই গরমে তৃষ্ণায় এমন হলো নাকি অন্য কিছু? যাই হোক, আমাকে এখনই কোথাও থেকে জল এনে ওর মুখে ছিটিয়ে দিতে হবে। গীতা পানি নিয়ে আসে আর ওই লোকের মুখে ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে আসলো। তুমি কে বোন? আর আমি এখন কোথায়? ভাইয়া, তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে। ভাগ্যিস আমি সময় মতো এদিক দিয়ে যাচ্ছিলাম। এখন একটু ভালো লাগছে তো? কিন্তু তুমি আসলে কে ভাইয়া?
আর কোথা থেকেই বা এসেছো? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। বোন, আমি আসলে এখানকার লোক নই। আমি শহরের এক উকিল। পাশের গ্রামে আমার কিছু আত্মীয় থাকে, তাদের সাথে দেখা করেই শহরে ফিরছিলাম। কিন্তু জানি না কেমন করে আমি এখানে হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। বোন, আমার খুব জোর খিদে পেয়েছে। শরীরটা বড় দুর্বল লাগছে। তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবে? ভাইয়া, তুমি অনেক দুর্বল হয়ে আছো। রোদে ঘুরে শরীরটা একদম ভেঙে পড়েছে তোমার। তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো, যা আছে কপালে দেখা যাবে। কিন্তু তোমাকে এভাবে না খাইয়ে আমি ছাড়ছি না। চলো, আমি তোমাকে যত্ন করে দুমুঠো খাবার খাওয়াবো। খেয়ে একটু জিরিয়ে নিলে তোমার শরীরটা ভালো লাগবে। গীতা ওই লোকটিকে নিয়ে তার ভাঙাচোরা কুঁড়ে ঘরে চলে আসে। তারপর সে তাকে খাবারও খাওয়ালো। বোন, তুমি তো এখনো অনেক ছোট। এইটুকু বয়সে তুমি এখানে একা থাকো? তোমার বাবা মা বা আপনজন কেউ নেই? ভাইয়া, আমি আসলে এতিম। বেশি দিন হয়নি মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই। এই গ্রামের নিয়ম যে এতিমদের জন্য কতটা নিষ্ঠুর তা তুমি কল্পনাও করতে পারবে না। কেউ আমাকে সাহায্য তো করেই না, উল্টো আমাকে অপয়া বলে কেউ আমার ছায়াও মারায় না। এমনকি স্কুল থেকেও মাস্টারমশাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি আর সইতে পারছিলাম না ভাইয়া, তাই পুকুরে আত্মহত্যা করতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই তোমাকে পড়ে থাকতে দেখলাম। ছি, আজকের দিনেও এই সমাজে এরকম নিচু মানসিকতার মানুষ বসবাস করে? তুমি এসব কি বলছো বোন? মরে যাওয়ার কথা ভুলেও মুখে এনো না। এই মরার খেয়াল তুমি এখনই নিজের মন থেকে ঝেড়ে ফেলে দাও। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি একদম ঘাবড়াও না, মাথা ঠান্ডা করো আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। গীতা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা লোকটিকে খুলে বলল। তুমি একদম চিন্তা করো না বোন। আজ থেকে আমাকে তোমার নিজের বড় ভাই বলে মনে করো। আমার নাম অজয়। সত্যি বলতে এই দুনিয়াতে আমারও তোমার মতো আর কেউ নেই। তুমি যে আমাকে ভাইয়া বলে ডেকেছ, এটা শুনে আমার মনটা ভরে গেছে, কারণ আমার কোনো আপন বোন নেই। আজ থেকে তুমিই আমার ছোট বোন। তোমার পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব। এবার দেখি কার কত বড় সাহস যে আমাকে আটকায়। ভাইয়া, তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিও না। তুমি তো জানো না এই গ্রামবাসীরা কতটা ভয়ঙ্কর। এরা নীতিনিয়মের দোহাই দিয়ে যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। যদি তারা জানতে পারে তুমি এক এতিম মেয়েকে সাহায্য করছো, তবে এরা তোমাকেও ছাড়বে না। জুতার মালা পরিয়ে মারতে মারতে তোমাকে এই গ্রাম থেকে বের করে দেবে। দোহাই তোমার ভাইয়া, তুমি নিজের বিপদের কথা চিন্তা করে এখান থেকে চলে যাও। আমার ভাগ্যের সাথে নিজের জীবনকে জড়িয়ে থেলো না। এভাবে হয় না বোন। তুমি না বললেই কি আমি শুনব? আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমি সাহায্য করব, তার মানে আমি অবশ্যই সাহায্য করব। কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। আমি জানি ভাইয়া, তুমি আমায় সাহস দিচ্ছ, কিন্তু তবু আমার খুব ভয় লাগছে। এই কদিনেই আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। আমার খুব ভয় হয় ভাইয়া, এই গ্রামবাসীদের সাথে লড়তে গিয়ে কোথাও আমি তোমাকেও যেন হারিয়ে না ফেলি। এরা ভীষণ বিপজ্জনক, এদের কোনো দয়া মায়া নেই। তুমি একা এদের সাথে পারবে না। আমি চাই না আমার অভিশপ্ত ভাগ্যের ছায়া তোমার উপর পড়ুক। তুমি এখন এসব চিন্তা একদম ছেড়ে দাও বোন। সব আমার ওপর ছেড়ে দাও। আমি কিছুক্ষণের জন্য একটু বাইরে যাচ্ছি। জরুরি কিছু কাজ সেরে সন্ধ্যের মধ্যেই আমি ফিরে আসব। তুমি সাবধানে থেকো আর একদম ভয় পেও না। এতটা বলে অজয় সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু গীতার ঘর থেকে বেরোতেই চাচা আর মানব তাকে ঘিরে ফেলল। দেখো শহরের বাবু, ভালোয় ভালোয় বলছি শোনো। যেই মেয়ের ঘর থেকে তুমি বেরোচ্ছ না, ও এক এতিম মেয়ে, অলক্ষী। আজ থেকে ওর সাথে আর কোনো সম্পর্ক বা দেখা সাক্ষাৎ করিও না। যদি আমাদের কথা না শোনো, তবে মনে রেখো গ্রামবাসীরা কিন্তু খেপে গেলে তোমাকেও আস্ত রাখবে না, মারতে মারতে গ্রাম ছাড়া করবে। এটাই আমাদের গ্রামের নিয়ম, আর আমাদের গ্রামে থাকতে হলে তোমাকেও এই নিয়ম মেনে চলতে হবে। এই কথাটা মাথায় রেখো, না হলে ফল ভালো হবে না। কিন্তু চাচা, আপনি সম্ভবত একটা ভুল করছেন। ও তো আর এতিম নয়।
আজ থেকে ও আমার বোন, আর আপনাদের সবাইকেও আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি ওকে সাহায্য করবই, ওর সব দায়িত্ব আমার। এখন আমি দেখতে চাই কার কত বড় স্পর্ধা যে আমার বা আমার বোনের পথে বাধা হয়ে দাঁড়ায়। যার যা করার আছে করে নিতে পারেন। এসব বলে অজয় সেখান থেকে চলে গেল। চাচা আর মানব তার কথা শুনে অবাক হয়ে গেল। এদিকে গীতা তার ঘরে বসে মনে মনে ভাবতে লাগল। মা, আমি জানি আজ যখন সারা দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যখন কেউ আমাকে সাহায্য করছে না, তখন তুমিই নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার জন্য সাহায্যের পথ করে দিয়েছ। এই যে অজয় ভাইয়া আজ আমার পাশে এসে দাঁড়ালো, আমার জন্য বুক চিতিয়ে লড়ছে, তাকে তো তুমিই আমার কাছে পাঠিয়েছ মা। আমি সেটা খুব ভালো করেই জানি। তুমি ওপারে গিয়েও তোমার এই এতিম মেয়েটাকে একলা ফেলে দাওনি। সন্ধ্যায় অজয় গীতার বাড়িতে ফিরে আসলো। গীতা খাবার রান্না করল আর দুজনে মিলে আরাম করে খাবার খেল। ভাইয়া, একটা কথা বলবো? তুমি তো আমাকে সাহস দিচ্ছ, পাশেও আছো, কিন্তু তুমি তো এখনো বললে না যে আমি এই গ্রামে কিভাবে পড়াশোনা করব। মাস্টার মশাই তো আমাকে স্কুলে যেতে মানা করে দিয়েছেন। গ্রামবাসীরাও আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। আরে, তুমি এসব আজে বাজে বিষয় নিয়ে কেন চিন্তা করছো বোন? আমি কে? একজন উকিল তো। আমি তোমাকে আমার সাথে শহরে নিয়ে যাব। সেখানে তুমি মন দিয়ে পড়াশোনা করবে আর বড় হয়ে আমার মতোই একজন ভালো উকিল হবে। ভাই যখন উকিল, তখন বোনকেও তো উকিল হতেই হবে, তাই না? ভাইয়া, তুমি কি সত্যি বলছো? আমার মতো একটা এতিম মেয়ে কি সত্যি একদিন তোমার মতো বড় উকিল হতে পারবে? আজ যদি মা বেঁচে থাকতো আর তোমার এই কথাগুলো শুনতো, মা যে কত খুশি হতো তা আমি বলে বোঝাতে পারবো না। মা সবসময় চাইতো আমি যেন মাথা উঁচু করে বাঁচি। তুমি আমার এই অন্ধকার জীবনে আশার প্রদীপ হয়ে এসেছো ভাইয়া। বোন, তুমিও একদিন তোমার এই ভাইয়ের মতো মস্ত বড় উকিল হবে। আর শোনো, আজকের পর থেকে ভুলেও কখনো নিজেকে আর এতিম ভাববে না। আমি আছি তো। কাল সকালেই তুমি আর আমি শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর যখন তোমার পড়াশোনা পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন তোমাকে সাথে নিয়ে আমি আবার এই গ্রামেই ফিরে আসব। অনেক রাত হয়েছে বোন, এখনো সব চিন্তা বাদ দাও। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে ভাইয়া, তোমার কথায় আমি বিশ্বাস রাখছি। এখন তুমি আমার পাশে আছো, আমার মাথার উপর তোমার মতো একজন বড় ভাইয়ার হাত আছে, তাই আমার মনে আর কোনো ভয় নেই। এরপর তারা দুই ভাইবোন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গীতা বাইরে থেকে তালা লাগিয়ে অজয়ের সাথে শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হল। যাওয়ার পথে তাদের সামনে হঠাৎ গ্রামের ওই মহিলা চলে আসলো যে গীতাকে সাহায্য করতে চেয়েছিল। আরে গীতা, আমি জানতাম মা, একদিন না একদিন তোর ভাগ্য বদলাবেই। উকিলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য তো এই গীতা। সেদিন আমি এই গ্রামের পাশে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। গীতাই তো নিজের সবটুকু দিয়ে আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে। ওর ওইটুকু নিঃস্বার্থ সেবা না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতেই পারতাম না। ও যা করেছে তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও জানি। গীতার মা সরস্বতী যেমন ভালো আর পরোপকারী মহিলা ছিলেন, তেমনি আমাদের এই গীতা মাও ছোটবেলা থেকেই সবার লক্ষ্মী মেয়ে। শোন গীতা, তুই শহরে গিয়ে অনেক বড় উকিল হো, কিন্তু এই ভাবির একটা কথা মনে রাখিস, বড় হয়ে ফিরে এসে সবার আগে এই গ্রামের নিয়মকানুনগুলো ঠিক করবি। এই গ্রামের মানুষ যেন আর কোনো এতিমের সাথে এমন অন্যায় করতে না পারে। আজ তুই চলে যাচ্ছিস, খুব একা হয়ে যাব রে আমি। তোর কথা আমার বড্ড মনে পড়বে। আমি যাচ্ছি ভাবি, কিন্তু আমারও তোমার কথা খুব মনে পড়বে। এই গ্রামে যখন সবাই আমাকে তাড়িয়ে দিতে চেয়েছিল, তখন একমাত্র তুমি মায়ার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছিলে। তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আমার জন্য আশীর্বাদ করো ভাবি, যাতে আমি অজয় ভাইয়ার মতো একজন বড় আর ভালো উকিল হতে পারি। আমি যেন একদিন ফিরে এসে
তোমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই সমাজের সব অন্যায় মুছে দিতে পারি। ভালো থেকো ভাবি। আমার আশীর্বাদ তো তোর ওপর সবসময় ছিল আর সবসময় থাকবে রে গীতামা। তুই অনেক বড় হবি। এখন আর মায়া বাড়িয়ে লাভ নেই। আর দেরি করিস না, তোকে অনেক লম্বা পথ যেতে হবে। দেরি করলে তোদেরই কষ্ট হবে। তোরা সাবধানে যাস। আমি তাহলে এখন আসি। ভালো থাকিস মা। শেষ মুহূর্তে এসব বলে নিজেদের আবেগ চেপে রেখে সবাই নিজেদের রাস্তায় চলতে লাগল। এভাবে অজয় নামের এক দেবদূতের মতো লোক এসে গীতাকে গ্রামের লোকদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করে নিজের সাথে শহরে নিয়ে যায়। এদিকে ওপর থেকে এসব দেখে গীতার মায়ের আত্মা শান্তি পায়।